ঢাকা কলেজের একাদশ শ্রেণীর মানবিক বিভাগের ছাত্ররা, তোমাদেরকে আমাদের সমাজবিজ্ঞান ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। যাই হোক, আমরা আমাদের অনলাইন ক্লাস আমরা নিয়ে যাচ্ছি। প্রতি বুধবারের মতো তোমাদের সামনে আজকেও আমি এসে হাজির হয়েছি। তোমরা ইতিমধ্যে আমার পরিচয় সম্পর্কে জানো। আমি আকম রফিকুল আলম, সহযোগী অধ্যাপক, সমাজবিজ্ঞান, ঢাকা কলেজ, ঢাকা। তোমরা জানো যে আমরা অষ্টম অধ্যায়ে আলোচনা করতেছিলাম। অষ্টম অধ্যায়টা কি বিষয় নিয়ে তোমরা তাও জানো, যে সামাজিক স্তরবিন্যাস, অসমতা। তো সেখানে আমরা ইতিমধ্যে যে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি সেগুলো তোমাদের নিশ্চয়ই মনে আছে। আমরা সামাজিক স্তরবিন্যাস, সামাজিক অসমতা, জেন্ডার, বয়স বৈষম্যবাদ, ঠিক আছে, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা বিগত ক্লাসগুলোতে শেষ করেছি। এই চ্যাপ্টারের সর্বশেষ যে কনসেপ্টটা, সেটা হচ্ছে সামাজিক নিরাপত্তা। আজকে আমরা মূলত এই সামাজিক নিরাপত্তা বিষয়টা নিয়ে আলোচনা করব, এবং যদি আমাদের সময় থাকে তাহলে আমরা নবম অধ্যায়ে আমরা নবম অধ্যায়ে শুরু করব। তাহলে দেখো যে সামাজিক নিরাপত্তা আসলে একটা আমাদের দেশের প্রেক্ষাপটে একটা নতুন কনসেপ্ট। তোমরা হয়তো অনেকে নাম শুনে থাকবে যে উন্নত দেশগুলোতে কিন্তু এটা ভালোভাবেই আছে। আমাদের দেশে হয়তো তোমরা অনেকেই নাম শুনো নাই, বা কিছুটা নতুন মনে হতে পারে। এখন সমাজ বিজ্ঞানে এই ধরনের নতুন নতুন কনসেপ্টগুলো চলে আসতেছে, যেগুলো নাগরিক অধিকার, নাগরিক দায়িত্ব কর্তব্য, ঠিক আছে, তার সাথে জড়িত। সামাজিক নিরাপত্তাটা দেখো যে বিশ্ব মানবাধিকার ঘোষণার 21 নং অনুচ্ছেদে কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। সেখানে কি বলছে বিশ্ব মানবাধিকার ঘোষণায় কি বলা আছে? দেখো, বলা আছে যে সমাজের সদস্য হিসাবে, ঠিক আছে, আমরা তো সমাজে বাস করি, তাই না? সমাজের সবাই সদস্য। তো সেই সমাজের সদস্য হিসাবে সকলের কি জাতীয় প্রচেষ্টা ও আন্তর্জাতিক সহযোগিতা এবং প্রত্যেক রাষ্ট্রের সম্পদ ও সংগঠন অনুযায়ী সামাজিক নিরাপত্তা ও এর বাস্তবায়ন স্বীকৃত। দেখো, আমি আবারও বলতেছি যে আন্তর্জাতিক মানবাধিকার ঘোষণার বিশ্ব মানবাধিকার যে ডিক্লারেশন হয়েছে, যেখানে এই জিনিসটা কিন্তু সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে বা বলা আছে। কি বলা আছে? যে সমাজের সদস্য হিসাবে সকলের কি জাতীয় প্রচেষ্টা ও আন্তর্জাতিক সহযোগিতা এবং প্রত্যেক রাষ্ট্রের সম্পদ ও সংগঠন অনুযায়ী সামাজিক নিরাপত্তা ও এর বাস্তবায়ন স্বীকৃত। দেখো যে ব্যক্তির মর্যাদা, ঠিক আছে, প্রত্যেকটা ব্যক্তির কি আছে? মর্যাদা আছে। ব্যক্তির মর্যাদা ও তার ব্যক্তিত্বের মুক্ত বিকাশের জন্য তারা দেখো দুইটা জিনিসের উপর তারা জোর দিয়েছেন, বা দুইটা জিনিস এখানে এসেছে। সেটা হচ্ছে কি, ব্যক্তির মর্যাদা ও তার ব্যক্তিত্বের মুক্ত বিকাশের জন্য অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক অধিকার অপরিহার্য। তাহলে দেখো কি বলছে, যে মানুষের যদি ব্যক্তিত্বের বিকাশ ঘটাইতে হয়, ব্যক্তিকে যদি তার ব্যক্তিত্ব বা মর্যাদা নিয়ে সমাজে বাস করতে হয় প্রত্যেক ব্যক্তির, তাহলে তার কি দরকার হবে? তার অর্থনৈতিক কিছু অধিকার প্রতিষ্ঠা করতে হবে, সামাজিক কিছু অধিকার প্রতিষ্ঠা করতে হবে, এবং সাংস্কৃতিক কিছু অধিকার প্রতিষ্ঠা করতে হবে। তবে এগুলো কিসের মাধ্যমে করতে হবে? সেই প্রেক্ষাপটেই সামাজিক নিরাপত্তা এই প্রত্যয়টা নিয়ে আসছেন। তাহলে দেখো, ব্যক্তি যে সমাজে বাস করে, তাই না, প্রত্যেক ব্যক্তি কোনো না কোনো সমাজে বসবাস করে। তাহলে দেখো কি বলছে, যে ব্যক্তি সে যে সমাজে বাস করে সেই সমাজের কি উচিত দেশের নাগরিক হিসাবে তার সকল সুযোগ সুবিধাদি তৈরি ও তাকে সরবরাহ করা। তোমরা
সবচেয়ে নিকটতম সবচেয়ে কাছের যে সামাজিক নিরাপত্তার যে একটা উদাহরণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কিছুদিন আগে রেখেছেন, সেটা হচ্ছে কি, তোমরা দেখেছো সারা দেশে প্রথম পর্যায়ে 70,000 গৃহ নির্মাণ করে দেওয়া। ঠিক আছে, ভূমিহীন মানুষ যাদের যাদের জায়গা ছিল না, এদিক ওদিক থাকতো হয়তো ফুটপাতে বা অন্যের বাড়িতে, বাজারে, রাস্তাঘাটে, তাদের জন্য কিন্তু 70,000 গৃহ নির্মাণ করা হয়েছে এবং পর্যায়ক্রমে আরো হবে। তো অর্থাৎ সরকারের লক্ষ্যটা হচ্ছে কোনো নাগরিক যেন গৃহহীন না থাকে, কেউ যেন বসতবাড়িহীন না হয়। তো এই জিনিসটা কি, এটাই হচ্ছে সামাজিক নিরাপত্তা, দৃষ্টান্ত। তারপরে ধরো আরো আছে, যেমন বয়স্ক ভাতা চালু আছে, বিধবা ভাতা চালু আছে, মুক্তিযোদ্ধা ভাতা চালু আছে। তো এরকম হচ্ছে, এগুলো হচ্ছে কি সামাজিক নিরাপত্তা, সোশ্যাল সিকিউরিটি, যে মানুষকে তার বেঁচে থাকার জন্য, তার মর্যাদা নিয়ে বেঁচে থাকার জন্য এগুলো দেওয়া হয়। এবং উন্নত রাষ্ট্রে যে বেকার ভাতা আমাদের দেশে এখনো চালু হয়নি, হয়তো আশা করা যায় দেশ আরো সমৃদ্ধির দিকে গেলে হয়তো এটাও চালু হবে। তাহলে দেখো, তাহলে এখন সামাজিক নিরাপত্তা, তাহলে এই জিনিসটা নিয়ে আমেরিকান সমাজ বিজ্ঞানী মরিস স্টেক সামাজিক নিরাপত্তা জিনিসটা কি সেটার ব্যাপারে উনি বলেছেন যে আধুনিক জীবনের অসুস্থতা, বেকারত্ব ও বৃদ্ধ বয়সের নির্ভরশীলতা, শিল্প দুর্ঘটনা ও পঙ্গুত্বের প্রতিবিধানস্বরূপ কোনো ব্যক্তি যখন স্বীয় ক্ষমতা এবং দূরদর্শিতার দ্বারা নিজেকে ও তার পরিবারকে কি করতে পারে না, রক্ষা করতে অপারগ হয়, তখন সমাজ কর্তৃক কি যে ব্যবস্থা বা যে প্রতিরক্ষামূলক কর্মসূচি গ্রহণ করা হয় তাই হচ্ছে সামাজিক নিরাপত্তা। তাহলে দেখো, আমি আবারও বলতেছি, আমি তোমাদেরকে ওনার এই যে সংজ্ঞাটা বা উনি সামাজিক নিরাপত্তা সম্পর্কে মরিস স্টেক যে কথাটা বলছেন, আমেরিকান সমাজতত্ত্ববিদ, উনি কি বলছেন যে আধুনিক জীবনের, ঠিক আছে, অসুস্থতা, যারা কোনো ব্যক্তি যদি কোনো কারণে অসুস্থ হয়ে যায়, বা কেউ বেকার থাকে, বা বৃদ্ধ বয়সে তাকে ভরণ পোষণের কেউ নাই, বা কোনো শিল্প কারখানায় কাজ করতে কেউ কেউ যদি দুর্ঘটনার শিকার হয় বা পঙ্গুত্ব হয়, ঠিক আছে, এই সময়ের ফলে যখন কোনো ব্যক্তি তার নিজের এবং তার পরিবারকে কি করতে পারে না, ভরণ পোষণ করতে পারে না বা চালাইতে পারে না, তখন সমাজ কর্তৃক বা তথা রাষ্ট্র কর্তৃক যে ব্যবস্থাগুলো নেওয়া হয়, ঠিক আছে, সেই ব্যবস্থাগুলোকেই কি বলা হয়, সামাজিক নিরাপত্তা বলা হয়। অর্থাৎ দেখো, তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে দাঁড়াচ্ছে কি, যখন কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ তাদের নিয়ন্ত্রণ বহির্ভূত, অর্থাৎ যে জিনিসটা তাদের নিয়ন্ত্রণে নাই, যে ঘটনাটা তাদের নিয়ন্ত্রণে নাই, ঠিক আছে, তাদের নিয়ন্ত্রণবিহীন, তাহলে তাদের নিয়ন্ত্রণ বহির্ভূত কারণে বিপর্যয়ের সম্মুখীন হয়, তখন যে ব্যবস্থা বা যে অবস্থা মোকাবেলার উদ্দেশ্যে সমাজ ও রাষ্ট্রের পক্ষ থেকে যেসব ব্যবস্থা গৃহীত হয় সেসবের সমষ্টি হচ্ছে সামাজিক নিরাপত্তা। আমি তোমাদেরকে বললাম যে কি বললাম, যে এই যে গৃহহীনকে রাষ্ট্রের পক্ষ থেকে গৃহ তৈরি করে দেওয়া হয়েছে মুজিব বর্ষ উপলক্ষে সরকারের একটা কর্মসূচি। তো এই কর্মসূচিটাই হচ্ছে কি সামাজিক নিরাপত্তা। তারপরে যে সরকার বিধবা ভাতা দেওয়া হচ্ছে সেটাও সামাজিক নিরাপত্তা। তারপরে তোমার বয়স্ক ভাতা, এগুলো হচ্ছে কি সামাজিক নিরাপত্তা উদাহরণ। বর্তমানে বাংলাদেশে তোমার বিভিন্ন মন্ত্রণালয়গুলো এই কর্মসূচিগুলো বাস্তবায়ন করতেছে, কি সমাজ কল্যাণ মন্ত্রণালয়, মহিলা ও শিশু, তারপরে খাদ্য ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়, শিক্ষা, তো এরকম 22টা মন্ত্রণালয় সংস্থা তোমার এই সামাজিক নিরাপত্তার কর্মসূচিগুলো বাস্তবায়ন করতেছে। এরকম বিভিন্ন প্রকল্প সরকারের রয়েছে। এবং
এই জন্য দেখবা যে জাতীয় বাজেটের প্রায় 10% বা 12% তোমার এই সামাজিক নিরাপত্তা খাতে ব্যয় করা হয় বা বরাদ্দ দেওয়া হয়। এবং এবং উপকারভোগীর সংখ্যা প্রায় অনেক, প্রায় কোটির কাছাকাছি পৌঁছে গেছে, যে সামাজিক নিরাপত্তার যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, এই সব কিছু এরকম উপকারভোগীর সংখ্যা প্রায় কোটির কাছাকাছি পৌঁছে গেছে। তো এখন আসো যে সামাজিক নিরাপত্তার বৈশিষ্ট্যগুলো কি, যে কি দিয়ে বুঝবো যে আমরা সামাজিক নিরাপত্তা বা সামাজিক নিরাপত্তা এটাকে আমরা বলতে পারি, সামাজিক নিরাপত্তাকে আমরা বলতে পারি কি, অর্থনৈতিকভাবে বিপন্ন মানুষের প্রতি রাষ্ট্রের বা রাষ্ট্রীয় দায়িত্বের স্বীকৃতি। ঠিক আছে, তাহলে আমি দেখো আবার কি বলছি যে যখন কোনো মানুষ অর্থনৈতিকভাবে বিপন্ন হয় বা বিপর্যস্ত হয়ে যায়, সেই মানুষের প্রতি রাষ্ট্রের যে দায়িত্ব পালন বা রাষ্ট্র যে দায়িত্ব করতে হবে, সেইটাই হচ্ছে যে সামাজিক নিরাপত্তা। যে রাষ্ট্র তার কোনো নাগরিককে ফেলে রাখতে পারে না। কোনো কারণে যদি কোনো সরকারি কোনো কারখানায় বা কি হয়, কোনো দুর্ঘটনা ঘটে, তখন রাষ্ট্র যে দায়িত্বগুলো পালন করে, তাকে যে অর্থনৈতিকভাবে যে সুবিধা দেওয়া হয় বা বিভিন্নভাবে তাকে যে দেওয়া হয়, সেগুলি আসলে সামাজিক নিরাপত্তা। তো এইটাকে আবার কি দেখা যায়, নাগরিকদের মানবিক অধিকার হিসাবেও এটা কি, মানবিক অধিকার হিসাবেও এটা স্বীকৃত। এবং সামাজিক নিরাপত্তার কিন্তু আইনগত ভিত্তি আছে, অর্থাৎ রাষ্ট্র দিচ্ছে এবং এটাকে আইন করেই কিন্তু দিচ্ছে। এটা নাগরিক অধিকারের মধ্যে এটা পড়ে, এবং ফলে এটার কি আছে, আইনগত ভিত্তি আছে। এবং মানবিক জীবনের বিপর্যয় যে মোকাবেলায় কিন্তু এই যে সামাজিক নিরাপত্তার এই কনসেপ্টটার উদ্ভব। অর্থাৎ মানবিক জীবনে যেসব বিপর্যয় ঘটে, সেগুলো মোকাবেলার ক্ষেত্রেই কিন্তু তোমার এই যে সামাজিক নিরাপত্তা উদ্ভব হয়। এখন কিভাবে সামাজিক নিরাপত্তাটা কিভাবে দেওয়া হয়, তোমার সামাজিক বীমার মাধ্যমেও দেওয়া হতে পারে, যেমন ধরো পেনশন ব্যবস্থা, অক্ষমতা, ঠিক আছে, সাধারণ ভবিষ্যৎ তহবিল, এগুলো হচ্ছে সামাজিক বীমার মাধ্যমে দেওয়া হয়। আর সামাজিক সেবার মাধ্যমেও দেওয়া হতে পারে। যে সামাজিক সেবার মাধ্যমে কিভাবে দেওয়া হয়, যেমন সরকারি চাকরিজীবীদের কি আছে, সাধারণ ভবিষ্যৎ তহবিল আছে, যৌথ বীমা আছে, কল্যাণ তহবিল আছে। ঠিক আছে, এইভাবে কিন্তু সরকার তার সরকারি কর্মচারীদের চাকরির অবসরের পরে যেন সে তার জীবন নির্বাহ করতে পারে, সুষ্ঠুভাবে বেঁচে থাকতে পারে, এই জন্য এই সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলো নিয়েছে। এরকম বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানও কিন্তু কি আছে, দেওয়া আছে। তারপরে চাকরি জীবন শেষে অবসর ভাতা আছে। তারপরে অনেক দেশে কি নাগরিক অধিকার হিসাবে অনেক দেশ কি দেয়, তোমার বেকার ভাতা দেয়, বয়স্ক ভাতা দেয়, বিধবা ভাতা দেয়। আমাদের দেশে বেকার ভাতাটা এখনো চালু হয়নি, কিন্তু বয়স্ক ভাতা, বিধবা ভাতা এগুলো কিন্তু চালু হয়েছে। এগুলো সামাজিক নিরাপত্তার একটি উদাহরণ। তারপরে তোমার এগুলো এখন মৌলিক নিরাপত্তারও অংশ হয়ে গেছে, যেমন খাদ্য, বাসস্থান। তোমাদের একটু আগে প্রথমেই তো উদাহরণ বললাম যে বাসস্থান তৈরি করে দিচ্ছে গৃহহীনদের। তারপরে শিক্ষা, দেখো সার্বজনীন শিক্ষা বা বিনামূল্যে লেখাপড়া। তারপরে স্বাস্থ্যসেবা। তো এগুলো কিন্তু কি হচ্ছে, সামাজিক নিরাপত্তার অংশ। তাহলে এগুলো হচ্ছে সামাজিক নিরাপত্তা। তাহলে দেখো, তাহলে আমরা এই যে চ্যাপ্টারের সর্বশেষ যে কনসেপ্টটা, যে কি সামাজিক নিরাপত্তা, এটাও আমরা মোটামুটি আলোচনা শেষ করলাম। তার ফলে কি আমাদের অষ্টম অধ্যায়টা আজকে আলোচনা এখানে শেষ হলো। আমরা এখন শুরু করব কি নবম অধ্যায়। নবম অধ্যায়টার নামটা হচ্ছে কি সামাজিক ব্যবস্থা। ঠিক আছে, সেইখানে আমরা দেখো যে সেখানে কি আছে, সেখানে অর্থনৈতিক ব্যবস্থা আছে, ঠিক আছে, তারপরে ধর্মীয় ব্যবস্থা, তারপরে শিক্ষা, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু তোমার এই নবম অধ্যায়টা। তো সেইখানে আমরা আজকে অর্থনৈতিক ব্যবস্থা হিসাবে সম্পত্তি, যেটা ইংরেজি হচ্ছে
প্রপার্টি, সেই আলোচনাটা আজকে শুরু করব। তাহলে দেখো যে সম্পত্তি বলতে কি বুঝি আমরা, প্রপার্টি বলতে কি বুঝি। তাহলে সম্পত্তি বলতে বোঝায় এমন বিষয় বা বস্তু, সম্পত্তি বলতে কি বোঝায় এমন বিষয় বা বস্তু যার কি আছে, যার উপযোগিতা, উপযোগিতার ইংরেজিটা কি ইউটিলিটি রয়েছে এবং যাতে সমাজ কর্তৃক মানুষের অধিকার স্বীকৃত। আমি আবারও বলতেছি, সম্পত্তি বলতে কি হয়, সম্পত্তি বলতে বোঝায় এমন বিষয় বা বস্তু যার কি আছে, যার উপযোগিতা আছে, ইউটিলিটি আছে এবং যাতে কি থাকে, সমাজ কর্তৃক মানুষের অধিকার স্বীকৃত। তাহলে আমি যদি বৈশিষ্ট্যগুলা আলোচনা করি তাহলে তোমাদের আরো বেশি তোমাদের কাছে ক্লিয়ার হবে। তাহলে দেখো, সম্পত্তি বলতে কি বলছি, কোনো বিষয়, ঠিক আছে, বিষয়বস্তু। যেমন ধরো কোনো বিষয়, যেমন গ্রন্থের কপিরাইট, একজন একটা বই লেখছে বা উপন্যাস লেখলে, ঠিক আছে, সাপোজ, তো এগুলো হচ্ছে গ্রন্থের কপিরাইট। তারপরে কেউ একটা জাদু জানে, তার জাদুর কৌশল। তারপরে কেউ একটা সঙ্গীত বা জানে, তো সেটা তার আবার বিষয়। আবার কোনো বস্তুর কথা যেটা বললাম, বস্তু কি, যেমন বাড়িঘর, জমি জামা, কলকারখানা, যন্ত্রপাতি, ঠিক আছে, এগুলো হচ্ছে বস্তু। তারপরে দেখো 2 নম্বর সম্পত্তি যে বৈশিষ্ট্য, যে বিষয়বস্তু। এই যে 2 ধরনের বিষয়বস্তুর কথা বললাম একটু আগে, ঠিক আছে, 2 ধরনের বিষয়বস্তু। বিষয়বস্তু অবশ্যই কি হবে, ব্যক্তি বা গোষ্ঠীর মালিকানায় বা অধিকারে থাকবে। তাহলে এই যে বিষয়বস্তুগুলা, এগুলা কি থাকবে, অবশ্যই কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীর মালিকানায় থাকবে। আর 3 নম্বরে যে বৈশিষ্ট্যটা সম্পত্তির, যে সেটা হচ্ছে যে অধিকারে থাকবে, এই কারণে যে ওই বিষয় বা বস্তুর কি আছে, উপযোগিতা আছে এবং এই জন্যই ওই ব্যক্তি বা গোষ্ঠী তা কি করতে পারে, ব্যবহার করে তার প্রয়োজন মেটাতে পারে। কেন, যেমন আমার কাছে একটা সম্পত্তি আছে বা কোনো সরকারের কাছে আছে বা কোনো ব্যক্তির গোষ্ঠীর কাছে আছে, তার বাড়িটা কি, কারণ হচ্ছে ওই বিষয় বা বস্তুর উপযোগিতা আছে এবং আছে বলেই ওই ব্যক্তি বা গোষ্ঠী সেটা কি করে, তা ব্যবহার করে তার প্রয়োজন মেটাতে পারে। তারপরে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে কি, যে সম্পত্তির বিনিময় মূল্য থাকবে। সম্পত্তির কি থাকবে, সাধারণত সম্পত্তির কি থাকে, বিনিময় মূল্য থাকে। তবে সম্পত্তির বিনিময় মূল্য থাকবে কিনা, ঠিক আছে, তা নির্ভর করে কিসের উপর করে, সম্পত্তিতে অধিকার বা মালিকানার ধরনের উপর। দেখো আমি আবারও বলতেছি যে সম্পত্তির কি থাকবে, যে বিনিময় মূল্য, সম্পত্তির কি থাকবে, বিনিময় মূল্য থাকবে কিনা তা নির্ভর করে ওই সম্পত্তিতে অধিকার বা মালিকানার ধরনের উপর। সম্পত্তিতে যদি সাপোজ সম্পত্তিতে যদি কি হয়, ব্যক্তিগত মালিকানা প্রতিষ্ঠিত হলে তার বিনিময় মূল্য অবশ্যই স্বীকার্য বা তার অবশ্যই বিনিময় মূল্য থাকবে। বা যে কোনো মালিকানায়, ঠিক আছে, তার কি থাকবে, বিনিময় মূল্য থাকবেই। আরেকটা জিনিস খেয়াল করো, যে সম্পত্তি ও প্রাকৃতিক সম্পদ, প্রাকৃতিক সম্পদ যেটা ব্যবহার উপযোগী করা হয় নাই, প্রাকৃতিক সম্পদ, ঠিক আছে, সেই 2টা জিনিস কিন্তু এক না। সম্পত্তি আর প্রাকৃতিক সম্পদ 2টা জিনিস কিন্তু এক না। মানুষের কাছে যে বিষয় বা বস্তুর উপযোগিতা আছে তা সম্পত্তি, বা কি, সেটাই মানুষের কাছে যে বিষয় বা বস্তুর কি থাকে, উপযোগিতা আছে, তা সম্পত্তি। আর একটা বৈশিষ্ট্য হচ্ছে, সম্পত্তি হলো কোনো বিষয় বা বস্তুর উপর, কোনো বিষয় বা বস্তুর উপর ব্যক্তির বা গোষ্ঠীর চূড়ান্ত মালিকানা বা অধিকার, অ্যাবসোলিউট রাইট অফ অনারশিপ, অ্যাবসোলিউট রাইট অফ অনারশিপ।
এখন ধরো প্রকৃতির নদীর পানি সবাই ব্যবহার করতে পারে, এটা কিন্তু সম্পত্তি না, ঠিক আছে? তো এখন তোমার একটা জমি আছে, তুমি ফসল ফলাও, তুমি এটা বেচতে পারো আরেকজনের কাছে, তাহলে কি এটা সম্পত্তি। এখন আসো যে আমরা কি করব, এখন আমরা দেখব যে আমরা যে জিনিসটা পড়ব আমাদের সমাজ বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে, যে সম্পত্তির বিবর্তনটা কিভাবে হলো। আমরা দেখো সমাজ যখন আলোচনা করছি আমরা দেখছি বিভিন্ন ধরনের সমাজ, তোমাদেরকে বলছি, তাহলে আমরা সম্পত্তির বিবর্তনটা আমরা সেইভাবেই আলোচনা করব। তাহলে আমরা শুরু করি আজকে সম্পত্তির বিবর্তন, এভলিউশন অফ প্রপার্টি। তাহলে আমরা শুরু করবো আজকে আদিম যুগ ও সম্পত্তি, ঠিক আছে? আদিম যুগ মানুষের সূচনা লগ্ন যে যুগটা, মানুষ সৃষ্টির শুরুতে যে যুগটা ছিল সেটাই হচ্ছে যে আদিম যুগ। আদিম যুগের প্রথম দিকে প্রকৃতিতে অজস্র সম্পদ থাকলেও তা কোনো ব্যবহার উপযোগী করে তোলা সম্ভব হয় নাই। অনেক সম্পদ ছিল কিন্তু সেগুলা ব্যবহার উপযোগী করে তোলা হয় নাই। কি কারণে তোলা হয় নাই? কারণ হচ্ছে আদিম যুগের মানুষের প্রযুক্তি বা কলা কৌশল ছিল খুবই নিম্নমানের বা সাধারণ মানের। এখন এগুলো কি ছিল, যে যেমন ধরো তীর, ধনুক, বর্ষা, তারপরে ছুঁড়ে মারার জন্য পাথর, ঠিক আছে, গাছের ডাল, এগুলো হচ্ছে সে যুগের অর্থনৈতিক বস্তু সংগ্রহের কৌশল। এগুলো হচ্ছে অর্থনৈতিক সংগ্রহের কৌশল, অর্থাৎ শিকার করার জন্য তার তীরটা, ধনুকটা বা বর্ষাটা বা পাথরটা, গাছের ডালটা, তো এইগুলো হচ্ছে সে যুগের অর্থনৈতিক বস্তু সংগ্রহের কৌশল, উৎপাদন কৌশল না। কিন্তু যেহেতু প্রাকৃতিক সম্পদকে তেমন একটা ব্যবহার উপযোগী করে তোলা যায়নি, তাই না, বা প্রয়োজন হয়নি, সেহেতু সমাজ বিজ্ঞানীদের মতে সেখানে অর্থাৎ আদিম যুগে সম্পত্তি বলতে যা ছিল, কি ছিল, বন জঙ্গল থেকে সংগ্রহিত ফলমূল, খাদ্য উপযোগী লতাপাতা, সবজি, তারপরে হচ্ছে শিকাররত পশু পাখি, পাখির ডিম, মাছ, অন্যান্য জলজ প্রাণী। তবে একটা জিনিস, যে সমাজতত্ত্ববিদরা যে কথাটা বলেন, যে সমাজতত্ত্ববিদদের দৃষ্টিতে বা সমাজতত্ত্ববিদদের মতে তোমার আদিম যুগের যে তীর, ধনুক, বর্ষা, এই যে ইত্যাদি যে কৌশলগুলো আমি বললাম, যা অর্থনৈতিক বস্তু বা কি এগুলো যে খাদ্য সংগ্রহের কাজে ব্যবহার করতো, তা সেগুলো ছিল কি ব্যক্তিগত নিয়ন্ত্রণে বা অধিকারে। তবে একটা জিনিস ছিল, যে কি ছিল, যে এই যে তারা যে এই যে সংগ্রহিত যে ফলমূল, তারা যে ফলমূল সংগ্রহ করত, সবজি বা শিকার করে যে পশু পাখি বা মাছ এগুলো ধরত, এগুলোতে ব্যক্তিগত তেমন কোনো মালিকানা ছিল না। এগুলোতে কি ছিল না? ব্যক্তিগত কোনো মালিকানা ছিল না। কেননা তখন দলবদ্ধভাবেই তারা সবাই মিলে প্রকৃতির এসব কি খাদ্যদ্রব্য বা পশু পাখি সংগ্রহ করত। তখন দেখো কি হতো, তারা যখন এই যে সংগ্রহ বা শিকার করত, সবাই মিলে কিন্তু একসাথেই তারা আবার এগুলো ভোগ করত। আর সংগ্রহ করতে না পারলে, ঠিক আছে, সবাই মিলে উপবাস করত বা না খেয়ে থাকতো। তো তখনকার অর্থনৈতিক জীবনে এমন অবস্থা বোঝানোর জন্য মিনু মাসানি বলে সমাজবিজ্ঞানী, উনি যে কথাটা বলছেন, কি বলছেন, লাইফ ওয়াজ আইদার ফিস্ট অর ফাস্ট, কি অর্থাৎ জীবন ছিল ভুরিভোজে উৎসবমুখর অথবা তোমার উপবাস। তবে আরেকটা জিনিস ছিল, যে আবার অনেক সমাজতত্ত্ববিদরা যে কথাটা বলেন, যে শিকার সংগ্রহ বা কৌশলে যারা নেতৃত্ব দিত বা যার হাতে বেশি শিকার ধরা পড়ত, সেই শিকারের মাথা বা
রানটা পেত। এটা হয়তো তার দক্ষতার পারিশ্রমিকের চেয়ে সম্মানী হিসাবে বেশি কথায় পরিণত হয়। অর্থাৎ যে ধরো বেশি শিকার করতো, সবাই তো সমান শিকার করতে পারে না, তাই না? যে বেশি শিকার করতো বা তখন সে কি করতো, সে ওই এই যে পশুটার মাথা নিত বা তাকে দেওয়া হতো বা রানটা সে পেত। এটা তার দক্ষতার পারিশ্রমিকের চেয়ে তার সম্মানী, তাকে একটু আলাদাভাবে খাতির করা আর কি। সেটা সমাজবিজ্ঞানীরা যে কথাটা বলেন যে প্রাকৃতিক পরিবেশের ভিন্নতার কারণে আদিম সমাজে হয়তো বেশিরভাগ কি সময় মানুষ অনাহারে বা অর্ধাহারে দিন কাটিয়েছে। তবে কিছু সমাজ, ঠিক আছে, কিছু সমাজ আবার প্রয়োজনের তুলনায় অতিরিক্ত খাবারও জুটিয়েছে এবং তারা খাদ্যের উদ্বৃত্তটাকে কি করতে পেরেছে এবং সেইটা করার ফলে তারা চিত্ত বিনোদন কাজ বা অন্য দিকের কাজেও তারা বেশি মনোযোগ দিতে পেরেছে। এবং তখনকার সমাজে এই যে সমৃদ্ধ খাদ্যদ্রব্য কিগুলা বিভিন্ন জ্ঞাতি গোষ্ঠীর মধ্যে কি করত, লেনদেন চলতো বা উপহার হিসাবে ভাগাভাগি করারও রেওয়াজ ছিল। তাইলে দেখো যে এইভাবে দেখা যায় যে আমরা আদিম সমাজে আমরা সম্পত্তি ও তার বিবর্তনটা দেখতে পারি। তো আগামী ক্লাসে আমরা অন্য সমাজে সম্পত্তির বিবর্তনটাও আমরা আলোচনা করব। তো আজকে আমরা এখানেই আমাদের আলোচনাটা শেষ করছি। তো তোমরা সবাই সাবধানে থাকবে। দেখো যে আবারও কোভিড কিন্তু উত্তরোত্তর বেড়েই যাচ্ছে। অহেতুক বাইরে ঘোরাঘুরি না করে একটু পড়াশোনা করবে, বাসায় থাকবে এবং সাবধানে থাকবে, ঠিক আছে? তো এই বলে আজকে আমার ক্লাস এখানে শেষ করছি। খোদা হাফেজ।